2011 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্রলীগের সংঘর্ষ, টেন্ডারবাজি। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। শিক্ষাঙ্গনে সহিংসতার সংস্কৃতি ছাত্রদের রাজনৈতিক বিকাশে কতটা ক্ষতিকর প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? এই অবস্থার পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু? শুধু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ছিল না, সারা দেশের ঘটনাটি ঠিক একই রকম ছিল। আমরা যদি বলি যে ছাত্রলীগের টেন্ডারবাজির ঘটনা, এটি শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়? আমরা তখন পত্রিকার পাতায় দেখতাম, গুণীজনদের কাছে শুনতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এটি বলতে আমাদের কষ্ট হয়, লজ্জা হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতের গ্রাম বলা হতো একটি সময়। ছাত্রলীগের প্রভাব প্রতিপত্তি, তাদের অনৈতিক কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডকে একটি ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করেছিল তাদের কর্মকাণ্ডের কারণে। তার পাশেই ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সেখানে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কসাইখানায় পরিণত করেছিল ছাত্রলীগ। আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধরি, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হতো ধর্ষণের অভয়ারণ্য। সেখানে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল জসিমউদ্দিন মানিক নামে এক ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন তিনি, কেক কেটে উদযাপন করলেন। এবং তিনি এই ঘটনা কেক কেটে উদযাপন করলেন। এটি একটি জাতি হিসাবে, একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল স্থানীয় এমপি হাজী সেলিম দখল করে নিয়েছিলেন। আমরা দেখেছি এটি সেটি নাকি তার সম্পদ হিসাবে সে দখল করার চেষ্টা করেছিলেন। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি। ছাত্রলীগের এই কর্মকাণ্ড দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে কালচার, এগুলো ধ্বংস করে দিয়েছিল। তো যার কারণে এদেশে মানুষ, এদেশের অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে ভয় পেতেন। ফ্যাসিবাদী গোষ্ঠী এই ছাত্র সমাজকে, ছাত্র সংগঠনকে তাদের ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করবার জন্য ছাত্রত্ব নষ্ট করে দিয়ে তাদের একটি লেজুরে পরিণত করে, তাদের একটি সন্ত্রাসী শক্তি হিসাবে পরিণত করে এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার প্রচেষ্টার অংশ হিসাবে এই কাজগুলো করা হতো। কিন্তু এইখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই শহীদ ভাই, বলুন। এই যে ছাত্রদেরকে লাঠিয়াল হিসেবে বানিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া হয়েছে বা তাদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে, সেই সন্তানদের বাবা মায়েদেরও তো স্বপ্ন ছিল। তারা তো বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানটিকে পাঠিয়েছিলেন বিশ্বমানের নাগরিক বানাবেন, বা ওই সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের হাজারো স্বপ্ন ছিল। তার মানে এই যে প্ল্যান করে বা যে কোনোভাবে যদি আওয়ামী লীগ এটি করে থাকে, তাহলে এর প্রভাব সমাজের কত স্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছে? যদি একটু চিন্তা করি তাহলেই তো দেখতে পাই যে এর প্রভাবটি কোথায় গিয়ে পৌঁছেছে। আপনি দেখবেন যে যেই বাবা মা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠবার জন্য পাঠিয়েছিলেন, সেই বাবা মার চোখের পানি আমরা দেখেছি, তাদের কান্না দেখেছি। কারণ হচ্ছে তাদের করার কিছু ছিল না। যেই সন্তানটিকে মানুষ হিসেবে গড়বার জন্য পাঠিয়েছিলেন, সে একজন সন্ত্রাসী খুনি হিসাবে ফিরে গিয়েছে। হতে পারে ওই বাবা একজন কৃষক, নিঃসন্দেহে, এবং তার কিছু করার ছিল না। যেই অধিকাংশ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা আছেন, আপনি দেখবেন সেটার যদি একটা পরিসংখ্যান করেন তাহলে দেখবেন যে শিক্ষাঙ্গনগুলোর অধিকাংশ শিক্ষার্থী গ্রাম থেকে উঠে এসেছে, এবং তাদের বাবা মারা প্রান্তিক জনগোষ্ঠীর অংশ, এবং অধিকাংশ কৃষক। তারা কলেজ লেভেল পার করার পরেই সে সমস্ত বাবা মারা মনে করতেন যে আমার ছেলে একটি রাস্তা পেয়েছে, সে হয়তো ভালো মানুষ হিসেবে জীবনটা বদলাবে। সেখানে গিয়ে সে কোন পরিবেশে মিশছে, সেখানকার পরিবেশটি তার কাছে পরিষ্কার ছিল না। সেই পরিবেশটি নিশ্চিত করবার দায়িত্ব তো ওই অভিভাবকের না, সেটি তো রাষ্ট্রের দায়িত্ব। সেটাই আমি বলতেছি যে সেই পরিবেশটি তাদের কাছে পরিষ্কার ছিল না। তারা মনে করেছিল যে সেখানে যে রাষ্ট্র, যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন, সেই পরিবেশটি তাদের সুন্দর পরিবেশ দিয়েছেন, তাদের সন্তানদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলবেন। সেই কাজটি কি তারা করেছেন? রাষ্ট্র কি সেই কাজ করেছে? সেটি করতে ব্যর্থ হয়েছে। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা এই কাজগুলো করেছে। এজন্য আমরা অভিভাবকদের চোখের পানি দেখেছি, তাদের কান্না দেখেছি। আর এদেশে সন্তান শিক্ষিত না হয়ে কাউকে কাউকে জেলে পচতে দেখেছি, আবার কাউকে কাউকে দেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। এই যে আমি যদি বলি যে জসিমউদ্দিন মানিকের কথা যদি বলেন, সে কোথায় আছে এটার খবর আমরা পরে পাইনি, তাকে কোথায় পাঠিয়ে দেয়া হয়েছে। কারণ সে এমন ঘটনা ঘটিয়েছে, এটি এমনভাবে যখন মানুষের সামনে এসেছে,
সে আর মুখ দেখাবার মতো সাহস করেনি, কারণ সেই সময় কিন্তু মানিকের বাবা মায়েরা কি মুখ দেখাতে পেরেছিল? মানিকের বাবা মা যেমন মুখ দেখাতে পারেনি, আমরা সমাজের একজন নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদেরও তো আমরাও তো এই বিষয়টিতে বিব্রত। আমাদের সাধারণ মানুষরা, যাদের সন্তানরা, যাদের স্বজনরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদের দিকেও তো সন্দেহের চোখ, সন্দেহের দৃষ্টি তাহলে পড়ে যদি যায়। এটি রাষ্ট্রের দায়িত্ব হয় এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটি ঠিক রাখার, শিক্ষার পরিবেশ ঠিক রাখা, সেই রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব তাদের উদাসীনতা, অবহেলা বা সিদ্ধান্তের কারণেই তো এটি হয়েছে, তাহলে তাদেরকে তো এই জাতির কাছে জবাবদিহিতা করা বা এটি নিশ্চিত করা সময়ের দাবি, উচিত কিনা? আপনি একজন চিন্তক শ্রেণীর মানুষ। এই কাজটি যারা করেছে তারা তো বিচারের মুখে পড়ে যাচ্ছে অলরেডি। আপনি দেখবেন যে এই বছরের পর বছর যারা এই অন্যায়গুলো করেছে, যাদের ছত্রছায়ায় অন্যায়গুলো হয়েছে, তাদের পরিণতিটা আজকে দেখেন তো, যে অন্যায়কে মানুষ দীর্ঘদিন পর্যন্ত, অনির্দিষ্টকালের জন্য মানুষ ছেড়ে দেয় না, মানুষ ঘুরে দাঁড়ায়। পালিয়ে গিয়ে কিন্তু পার পেয়ে যাওয়ার একটা সংস্কৃতি বাংলাদেশে আপনার অভিজ্ঞতা আছে? পালিয়ে গিয়ে একজন অপরাধী পার পেয়ে যাবে, তাহলে অন্যান্য অপরাধীরা তো তাই করবে। হ্যাঁ, তো অপরাধ করে আমাদের পালিয়ে আমরা যাবে। দেখেছি যে অপরাধীকে পালিয়ে যাওয়ার জন্য আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, আমাদের প্রশাসনিক ব্যবস্থার ভিতর থেকে এক শ্রেণীর সুবিধাবাদী লোক তারা এই রাস্তাটি করে দিয়েছে অপরাধীদেরকে পালিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি যাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে এবং যারা দিয়েছে, এই দুই শ্রেণীকে বিচারের আওতায় আনা উচিত। এই কালচার যদি আমরা চালু করতে না পারি, তাহলে আমাদের যেই সমাজটা পচে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, সেখান থেকে এই সমাজকে উদ্ধার করা কষ্ট হবে। সুতরাং এই কালচারটি পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য, এবং সেটি শুরু করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু রাইট পারসন সেটি শুরু করবার জন্য। আপনার মতামত কি? এখন যেহেতু একটি পরিবেশ তৈরি হয়েছে, এদেরকে শুরু করতে হবে। এরা হয়তো শেষ করতে পারবে না, এটি হয়তো অনেক বছর লেগে যাবে, অনেক বছর। আমরা এই যেটি বলি যে সংস্কার, এরপরে এই বিচার, এটি তো চলমান প্রক্রিয়া, এটি শেষ করা যাবে না, অনেক বছর লাগবে, কেউ শেষ করতে পারবে না। এটি চলমান প্রক্রিয়া, একটার পর একটা আসবে, সেটি সংস্কার হবে, বিচার হবে, হয়তো 20-50 বছর লেগে যেতে পারে। এটিকে করতে হবে, শুরু করতে হবে, কাউকে না মানে বিড়ালের গলায় ঘন্টি বাজতেই হবে, দায়িত্ব নিতে হবে কাউকে না কাউকে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বটি নেবেন, শুধু এদের না, এদেরকে, এই যে যারা অপরাধী, যাদের কথা বললেন, এদেরকে মানে এই দানবে পরিণত যারা করেছে, যারা সহায়তা করেছে, সবাইকে বিচারের আওতায় আনার জন্য এই সরকারকে একটু উদ্যোগ নিতে হবে।